সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অনলাইন ক্লাসে। আমাদের এই অনলাইন ক্লাসটি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এই অধ্যায়ের উপরে এটি সপ্তম অনলাইন ক্লাস। ক্লাসে প্রথমে আমরা দেখে নেব ষষ্ঠ অনলাইন ক্লাসে আমরা কি দেখে এসেছিলাম। সর্বশেষ অনলাইন ক্লাসে অর্থাৎ গত অনলাইন ক্লাসে আমাদের আলোচ্য সূচিতে প্রথমেই ছিল নেটওয়ার্কের প্রকারভেদ। আমরা দেখে এসেছি যে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে নেটওয়ার্ককে আমরা 5 ভাবে ভাগ করতে পারি। সেটা হচ্ছে প্যান, এরপরে হচ্ছে ক্যান, ল্যান, ম্যান এবং ওয়ান। এই 5টি ভাগে নেটওয়ার্ককে ভাগ করা যায়। এরপরে আমরা দেখে এসেছি সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণের ভিত্তিতে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হতে পারে, কিংবা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হতে পারে, কিংবা হাইব্রিড নেটওয়ার্ক হতে পারে। এবং সবশেষে আমরা যেটি দেখে এসেছি যে মালিকানার ভিত্তিতেও নেটওয়ার্ককে পাবলিক নেটওয়ার্ক এবং প্রাইভেট নেটওয়ার্ক এই দুটি উপায় বিভক্ত করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সর্বশেষ ক্লাসে প্রথমেই হচ্ছে নেটওয়ার্কের প্রকারভেদ আলোচনা করেছি। প্রতিটি প্রকারের গঠন কি কেমন, তাদের পারস্পরিক সম্পর্কটি কেমন, তাদের সুবিধা অসুবিধা সেগুলো আমরা দেখেছি, তাদের বৈশিষ্ট্যগুলো আমরা জেনেছি। এর পরবর্তী অংশে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস সমূহ, অর্থাৎ এই যে নেটওয়ার্ক সংযোগ যখন দিতে হয় তখন নেটওয়ার্ক সংযোগ দেওয়ার সময় আমাদের যেটি প্রয়োজন হয়, আমাদের কিছু ডিভাইসের প্রয়োজন হয়, কিছু যন্ত্রের প্রয়োজন হয়, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। সর্বশেষ অনলাইন ক্লাসে এই অংশে আমরা হচ্ছে মডেম সম্পর্কে আলোচনা করেছি, হাব সম্পর্কে আলোচনা করেছি, রাউটার সম্পর্কে জেনেছি, গেটওয়ে এবং সুইচ কি সেটি জেনেছি, এবং সবশেষে এনআইসি এই প্রযুক্তিটি বর্তমানে প্রায় নেই বললেই চলে, তবুও সেটি সম্পর্কে আমরা জেনেছি। তাহলে এই যে 6টি নেটওয়ার্ক ডিভাইস, এই 6টি নেটওয়ার্ক ডিভাইসের আমরা বৈশিষ্ট্যগুলি জেনেছি, কি কি সুবিধা কি কি অসুবিধা আছে সেটি জেনেছি, এবং এদের একটি পারস্পরিক তুলনামূলক আলোচনা আমরা সর্বশেষ অনলাইন ক্লাসে করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের অর্থাৎ সপ্তম লেকচারের শুরুতেই যেটি জানবো, আমরা হচ্ছে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা সম্পর্কে জানবো। নেটওয়ার্কের প্রয়োজনীয়তা জানতে আমাদের প্রথমেই আগে যেটি জানতে হবে সেটি হচ্ছে নেটওয়ার্কের উদ্দেশ্য কি, কেন আমরা নেটওয়ার্ক গঠন করি। তাহলে এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এর আগের দিনে আমরা এই ছবিটি দেখেছিলাম সর্বশেষ অনলাইন ক্লাসে। এখানে এই যে নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে অনেকগুলো যন্ত্র কিন্তু পরস্পর সংযুক্ত হয়ে আছে, পৃথিবীর সঙ্গেও সংযুক্ত হয়ে আছে, অর্থাৎ একজনের সঙ্গে আরেকজনের সংযোগ সৃষ্টি করছে। সংযোগ সৃষ্টি হলে কি কি সুবিধা সেটি আমরা একটু দেখে নিই। 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে যে সংযোগ স্থাপন করে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয়, এটির প্রধান উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার সময়ের মধ্যে বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার করা। তাহলে নেটওয়ার্কের প্রথম কাজ হচ্ছে বা প্রথম উদ্দেশ্য হচ্ছে রিসোর্স শেয়ার করা এবং একসাথে কাজ করা। এখানে এই যে সবাই কিন্তু একই সঙ্গে কাজ করছে, যার যার অংশ কিন্তু সমন্বিতভাবে কিন্তু একটি বড় কাজ হয়ে যাচ্ছে। তাহলে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত যে কম্পিউটারগুলো আছে তাদের মধ্যে রিসোর্স হচ্ছে বিভিন্ন রকম হতে পারে। সেটি কম্পিউটারে এমন কোনো উপাদান বা সুবিধা যেটি তার কাছে নেই, অর্থাৎ এর কাছে হয়তো এমন একটি রিসোর্স আছে যেটি তার কাছে নেই, এর কাছে হয়তো এমন একটি রিসোর্স আছে যেটি এর কাছে নেই। অর্থাৎ রিসোর্স শেয়ারিং এর মাধ্যমে নেটওয়ার্ক গঠন হয়ে থাকে এবং নেটওয়ার্কের মাধ্যমে রিসোর্স শেয়ার করা যায়, রিসোর্স ভাগ করে নেওয়া যায়, একজনের রিসোর্স আরেকজন ব্যবহার করতে পারে। তাহলে একজনের কাছে যেটি নেই সেই সীমাবদ্ধতা কিন্তু আরেকজনের রিসোর্স শেয়ারিং এর মাধ্যমে সীমাবদ্ধতাটি দূর হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে তথ্যগত কিংবা উপাদানগত যে সীমাবদ্ধতা সেটি হ্রাস করা যায় কিংবা সেটি এড়ানো যায়, এবং এর মাধ্যমে কিন্তু কাজের সূক্ষ্মতা বৃদ্ধি পেতে পারে, কাজের গতি বৃদ্ধি পেতে পারে, কাজের ক্ষেত্র কিংবা পরিধি বহুগুণ বাড়িয়ে দেওয়া যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের নেটওয়ার্কের উদ্দেশ্য। এখন এই যে আমরা রিসোর্স নিয়ে কথা বলছি বা রিসোর্স শেয়ার করার কথা বলছি, রিসোর্স হতে পারে 3 রকম, মূলত 3 প্রকার। প্রথমটির নাম হচ্ছে ইনফরমেশন রিসোর্স অর্থাৎ তথ্য, পরেরটি হচ্ছে সফটওয়্যার রিসোর্স এবং সর্বশেষটি হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স। ইনফরমেশন রিসোর্স যেরকম যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু এখন যে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জেনে যাই। তোমাদের কলেজে কোনো রুটিনের পরিবর্তন হলে কিংবা কলেজে হচ্ছে যদি কোনো বিশেষ ঘোষণা আসে তোমরা কলেজের ওয়েবসাইটের মাধ্যমে জেনে যাও। এই যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা একটি তথ্য জেনে যাচ্ছ, তার মানে তোমরা কিন্তু আসলে একটি নেটওয়ার্কে আছো। তোমরা এমন একটি নেটওয়ার্কে আছো যে নেটওয়ার্কে কলেজ কর্তৃপক্ষ আছেন এবং তোমরাও আছো, অর্থাৎ কলেজের ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু ইনফরমেশন পাচ্ছ বা তথ্য পাচ্ছ। আবার এরপরে আসা যাক হচ্ছে সফটওয়্যার রিসোর্স। সফটওয়্যার রিসোর্স কোথায় কাজে লাগে? যখন অনেক মানুষ বা অনেকজন ব্যবহারকারী একই ধরনের সফটওয়্যার বা একই জাতের সফটওয়্যার ব্যবহার করেন, তখন অনেক সময় একটি সফটওয়্যার শেয়ারিং এর মাধ্যমে সবখানে ব্যবহারের ব্যবস্থা করা হয়। যেরকম কোন একটি ব্যাংকিং ব্যবস্থায়, সেটি অনলাইন ব্যাংকিং হতে পারে বা মোবাইল ব্যাংকিং হতে পারে, যারা সেখানে হচ্ছে অর্থ প্রেরণ করেন কিংবা অর্থ আদান প্রদান করেন তারা সবাই কিন্তু একই সফটওয়্যার ব্যবহার করেন। এটি হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে তুমি যেখানেই থাকো না কেন, ধরো বিকাশ কিংবা নগদের মাধ্যমে তুমি যখন এক স্থান থেকে অন্য স্থানে মোবাইল ফোনের মাধ্যমে অর্থ অন্যখানে পাঠাতে চাচ্ছ বা প্রেরণ করতে চাইছো,
তুমি যে সফটওয়্যারটি ব্যবহার করছো আরেকজন বিকাশ কিংবা নগদ ব্যবহারকারী কিন্তু ঠিক সেই একই সফটওয়্যারই ব্যবহার করছে, অর্থাৎ এই সফটওয়্যারটি হচ্ছে সবার মধ্যে শেয়ার করা হচ্ছে, অর্থাৎ এর মাধ্যমে আমরা সফটওয়্যার রিসোর্স শেয়ার করছি, কারণ সেখানে একটি নেটওয়ার্ক রয়েছে। আবার সর্বশেষটি হতে পারে হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স, এর মাধ্যমে অনেক সময় কিন্তু ব্যয় সংকোচন করা যেতে পারে। এই যে এখানে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4 জন যেহেতু কাজ করছেন, সে কারণে কিন্তু আমাদের 4টি মনিটর প্রয়োজন হচ্ছে, 4টি কিবোর্ডের প্রয়োজন হয়েছে, 4টি মাউসের প্রয়োজন হয়েছে, এখানে হয়তো 4টি সিপিইউর প্রয়োজন হয়েছে। কিন্তু এই অফিসে যদি, বা ধরা যাক এটি যদি একটি অফিস হয়ে থাকে এবং সেখানে যদি একটি প্রিন্টার স্থাপন করা হয় প্রিন্ট করার জন্য, সেক্ষেত্রে প্রিন্টার কিন্তু আমাদের 4টা প্রয়োজন নেই, প্রিন্টার কিন্তু আমাদের একটা হলেই চলবে। দেখা যাবে এখানে মাঝখানে হয়তো একটি প্রিন্টার রাখা আছে এবং প্রত্যেকের সঙ্গে সেই প্রিন্টারটি সংযোগ করা আছে, তাহলে যার যখন প্রয়োজন সে কিন্তু তখন সরাসরি সেই প্রিন্টারের সাথে সংযুক্ত হয়ে তার যে প্রিন্টের কাজ সেটি করে ফেলতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের নেটওয়ার্কের উদ্দেশ্য। এরপরে আমরা যেটি জানবো সেটি হচ্ছে আমরা নেটওয়ার্কের কাজ সম্পর্কে জানবো। তাহলে নেটওয়ার্কের কাজ ব্যাপারটি কি, নেটওয়ার্কে কি কি কাজ আছে সেটি আমরা এখন একটু স্ক্রিনে দেখে নেব। নেটওয়ার্কের কাজ হচ্ছে নেটওয়ার্কে যুক্ত যে ডিভাইসগুলো রয়েছে তাদের মধ্যে ডেটা আদান প্রদানে সহায়তা করে এবং রিসোর্সের যে সঠিক ব্যবস্থাপনা সেটি সমাধান করে। এই যে ডেটা আদান প্রদানের জন্য আমাদের নেটওয়ার্ক প্রয়োজন হয়। এরপরে যে ব্যবহারকারী যে অ্যাক্সেস সেটি নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করে এবং সময় এবং আর্থিক সাশ্রয় ঘটায়। এটা আমরা একটু আগের উদাহরণ থেকেই বুঝতে পারলাম। নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু ব্যবহারকারী কারা ঢুকবে, কিভাবে ঢুকবে এবং সেখানে কোনো নিয়ন্ত্রণ প্রয়োজন হবে কিনা সেটি কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। যেমন তুমি যখন তোমার বিকাশ অ্যাকাউন্টে কিংবা ইমেইল অ্যাকাউন্টে তুমি যখন প্রবেশ করতে যাবে তোমাকে কিন্তু একটি পাসওয়ার্ড দিতে হবে কিংবা পিন নাম্বার দিতে হবে। এভাবে সুনির্দিষ্ট পদ্ধতিতে অর্থাৎ নিয়ন্ত্রিত পদ্ধতিতে কিন্তু আমরা নেটওয়ার্কে অংশ নিতে পারি এবং তার মাধ্যমে অবশ্যই আমাদের অনেক সময় বেঁচে যায়, আমাদের অনেক আর্থিক সাশ্রয় ঘটে। এরপরে যেটি আছে তথ্যের সহজ প্রাপ্তি এবং দ্রুততা নিশ্চিতকরণ। এটি হচ্ছে তোমরা যারা এখন বোর্ডের রেজাল্ট থেকে শুরু করে তোমাদের এসএসসি কিংবা এইচএসসির ফলাফল থেকে শুরু করে কলেজের বিভিন্ন তথ্য থেকে শুরু করে অনেক কিছু কিন্তু তোমরা এখন সাথে সাথে পেয়ে যাও। কিভাবে পেয়ে যাও? কারণ এখানে হচ্ছে কোনো একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তোমরা মুহূর্তের মধ্যে কোনো একটি স্মার্টফোন কিংবা কোনো একটি কম্পিউটার থেকে কিংবা কোনো একটি ল্যাপটপ থেকে তাৎক্ষণিকভাবে কিন্তু দেখে ফেলতে পারো। এটিও কিন্তু নেটওয়ার্কের একটি কাজ। এরপর হচ্ছে বিশ্বব্যাপী নেটওয়ার্কের সাথে কম সময়ের মধ্যে যোগাযোগের ব্যবস্থা করা। একসময় আমরা হচ্ছে বিচ্ছিন্ন গ্রামের মতো বসবাস করতাম, তারপরে ধীরে ধীরে বিভিন্ন যান্ত্রিক সক্ষমতার মাধ্যমে আমাদের পৃথিবীর এক প্রান্তের সঙ্গে আরেক প্রান্তের যে সংযোগ সেটি কিন্তু কাছে এসেছে এবং বর্তমানে আমরা যেটি দেখতে পাই, বর্তমানে হচ্ছে আমরা বিশ্বগ্রাম নামে একটি ধারণার সাথে পরিচিত। এই বিশ্বব্যাপী নেটওয়ার্কের সাথে কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে যোগাযোগ করতে পারছি এর মাধ্যমে। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে সার্ভার কম্পিউটারের কর্মদক্ষতা এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করা। আমরা এর আগে দেখেছি যে নেটওয়ার্কের অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে একটি হচ্ছে তোমার কেন্দ্রীয় কম্পিউটার অর্থাৎ সার্ভারের সঙ্গে ক্লায়েন্টের যে সম্পর্ক। এখন নেটওয়ার্কই ঠিক করে দেবে যে সার্ভার কম্পিউটার কিভাবে কাজ করবে এবং সেটার যথাযথ ব্যবহার হচ্ছে কিনা। এরপরে যেটি যে এই প্রতিটির কোনো না কোনো একটি হয়তো বিভিন্ন সময় আমরা নিজেরাই ব্যবহার করি কিংবা করছি কিংবা করব। এই যে শিক্ষার ক্ষেত্রে ইতিমধ্যে তোমরা সবাই ব্যবহার করছি, এই মুহূর্তে আমরা একটি শিক্ষা নেটওয়ার্কই অবস্থিত। আর্থিক বিষয়ে তোমরা সকলেই কোনো না কোনো সময় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তোমাদের কলেজের ফি কিংবা ভর্তি ফি দিয়েছো, অর্থাৎ এটিও তোমরা দেখেছো। চিকিৎসার ক্ষেত্রে আমরা বলতে পারি আমরা টেলিমেডিসিন নামে একটি কথা প্রথম অধ্যায়ে শুনেছিলাম, প্রথম অধ্যায়ে এটির বিস্তারিত জেনেছি। করোনার আগ পর্যন্ত হয়তো টেলিমেডিসিন আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও এই করোনা মহামারীতে কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে টেলিমেডিসিন আসলে স্বাস্থ্য সেবার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এরপরে ক্যারিয়ার গঠন কিংবা হোটেল বা ফ্লাইট বুকিং সহ অন্যান্য ব্যক্তিগত কাজে এর বহুল ব্যবহার রয়েছে। আমরা সাধারণত এখন কিন্তু এসএমএস এর মাধ্যমে তোমরা জানো বাস এবং ট্রেনের টিকিট কিন্তু মুহূর্তের মধ্যে কোনো একটি অ্যাপ ব্যবহার করে ফেলা যায়। এটিও কিন্তু নেটওয়ার্কের একটি সুবিধা বা কাজ। এরপর হচ্ছে ডেটার ব্যাকআপ রাখা। তোমরা হয়তো গুগল ড্রাইভের নাম শুনে থাকবে। গুগল ড্রাইভের মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে কোনো তথ্য একটি অনলাইন রিসোর্স শেয়ারিং নেটওয়ার্কে রেখে দিতে পারি কিংবা একটি অনলাইন লকারে রেখে দিতে পারি, একটি অনলাইন আলমারিতে রেখে দিতে পারি। এর মাধ্যমে নেটওয়ার্কের কারণে আমাদের আসলে অনেক তথ্য হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। এরপরে যেটি স্পর্শকাতর ডেটার নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবহারকারীকে আপডেটেড তথ্য অর্থাৎ হালনাগাদ যে তথ্য সরবরাহ করা, এটিও একটি নেটওয়ার্কের কাজ। আমাদের কলেজ ওয়েবসাইটটি খেয়াল করলে তোমরা দেখবে এটিতে কিন্তু প্রতিদিন নতুন নতুন নোটিশ যুক্ত হয়, অর্থাৎ একদম আপডেটেড যে নোটিশটি সেটি কিন্তু তোমরা ওয়েবসাইটে ঢুকলেই তাৎক্ষণিকভাবে পেয়ে যাবে। এরপরে যেটি আছে সিস্টেমকে অনাকাঙ্ক্ষিত ব্যবহারকারী থেকে নিরাপত্তা প্রদান করা। যে কোনো সিস্টেমে কিন্তু সবসময় সব নেটওয়ার্কে সবাই ঢুকতে পারে না, সেখানে হয়তো কোনো একটি পাসওয়ার্ডের ব্যবস্থা থাকে কিংবা পিন নাম্বারের ব্যবস্থা থাকে অথবা কোনো একটি লগ ইন প্রসেসের ব্যবস্থা থাকে। এর মাধ্যমে
শুধুমাত্র সুনির্দিষ্ট ব্যবহারকারীরাই যাতে এখানে প্রবেশ করতে পারে সেটিও নেটওয়ার্ক নিশ্চিত করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে নেটওয়ার্কের কাজ সম্পর্কে জানলাম। এবারে আমরা যেটি সম্পর্কে জানবো বা যেটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তাহলে নেটওয়ার্ক টপোলজি ব্যাপারটি কেমন? নেটওয়ার্ক টপোলজি প্রথমে আমরা ধারণাটি দেখে নেব। নেটওয়ার্ক টপোলজি হচ্ছে আসলে এমন একটি ধারণা যেখানে কম্পিউটার এবং অন্যান্য যে ইলেকট্রনিক ডিভাইসগুলো সেগুলো কিভাবে বা কি জ্যামিতিক উপায়ে একটি অন্য আরেকটি ইলেকট্রনিক ডিভাইসের সাথে সংযুক্ত হবে এর একটি পরিকল্পনা বা ম্যাপ হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। অর্থাৎ নেটওয়ার্ক টপোলজি মূলত একটি কম্পিউটারের সঙ্গে আরেকটি কম্পিউটার নেটওয়ার্কে কিভাবে যুক্ত হবে তার একটি মানচিত্র। তাহলে এর মাধ্যমে হচ্ছে ডেটা আদান প্রদান সহজসাধ্য হতে পারে, সহজে নিয়ন্ত্রণযোগ্য যে ব্যবস্থাপনার কৌশল সেটি প্রয়োগ করা যেতে পারে। ব্যবহারিক ক্ষেত্রে আমরা যখন কোনো একটি ভৌত সংযোগ দিতে যাব সেটি কাজ শুরু করবার আগেই কিভাবে সংযুক্তি দেব তার একটি পূর্ব পরিকল্পনা করা যেতে পারে, এবং যাতে ডেটা আদান প্রদানটি সবচেয়ে দ্রুত হয় এবং নির্বিঘ্নে হয় সেটির জন্য একটি সুনির্দিষ্ট পথের পরিকল্পনা করা যেতে পারে। এই সমন্বিত যে ধারণাটি সেটিকে আমরা বলছি নেটওয়ার্ক টপোলজি। এখন নেটওয়ার্ক টপোলজি বিভিন্ন রকমের হয়ে থাকে। কম্পিউটার নেটওয়ার্কে আমরা সাধারণত যেই নেটওয়ার্ক টপোলজি গুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি এবং সর্বশেষটি নাম হচ্ছে হাইব্রিড টপোলজি। তাহলে আমরা এখন প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা 6টি টপোলজির নাম শিখলাম, আমরা এখন এই 6টি টপোলজি সম্পর্কে একটু ধারণা লাভ করবো এবং এদের কার কি সুবিধা অসুবিধা সেটি একটু দেখে নেব। তাহলে দেখো, প্রথমে হচ্ছে বাস টপোলজি। এই বাস টপোলজির সঙ্গে কিন্তু আবার আমাদের হাইওয়েতে বা আমাদের রাস্তায় যে বাস চলে তার কোনো সম্পর্ক নেই। এখানে দেখো, বাস টপোলজিতে কি হয়, একটি অভিন্ন সংযোগ লাইনের সাথে যখন কম্পিউটার বা অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস ইত্যাদি সংযুক্ত থাকে তখন এই প্রধান যে লাইনের সঙ্গে সবাই সংযুক্ত থাকে সেই মূল লাইনটিকে বলা হচ্ছে বাস। এবং এই বাসটি অনেক সময় হয়তো ফাইবার অপটিক, এখন মূলত ফাইবার অপটিক কেবল দিয়ে তৈরি করা হয় এবং সেটিকে তখন বলা হচ্ছে ফাইবার অপটিক্যাল ব্যাকবোন বা বাস নেটওয়ার্কের ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ড। এই লাইনের দুই প্রান্তে হচ্ছে টার্মিনেটর থাকে, অর্থাৎ কোথায় শেষ হচ্ছে সেটি নির্দিষ্ট করা থাকে। আমরা যদি ছবির মাধ্যমে দেখে নিই, এই যে দেখো, এই যে মাঝখানের এটি হচ্ছে ব্যাকবোন এবং এর থেকে হচ্ছে বিভিন্ন দিকে অনেকগুলো টার্মিনাল যুক্ত হচ্ছে। আমরা যখন বাসা বাড়িতে যখন বিদ্যুতিক সংযোগ নেই আমরা দেখব যে রাস্তায় আমরা কি দেখতে পাই, রাস্তায় আমরা কিন্তু বিদ্যুতের একটি মূল লাইন দেখতে পাই। মূল লাইনটি হচ্ছে একটি কয়েকটি পিলারের মাধ্যমে বা কয়েকটি খাম্বার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় এবং তার আশেপাশে যে বাড়িগুলো থাকে সেই বাড়িতে কিন্তু এভাবে লাইন টেনে নিয়ে যাওয়া হয়। এটি হচ্ছে হুবহু একটি বাস টপোলজির উদাহরণ। তাহলে বাস টপোলজির সুবিধা অসুবিধাগুলো আমরা একটু দেখে নিই। বাস টপোলজির প্রথম সুবিধা হচ্ছে এটির সংগঠন অত্যন্ত সরল এবং এটিতে কম পরিমাণ তার প্রয়োজন হয়, সে কারণে খুব সহজেই এটিকে ইনস্টল করা যায়, খুব সহজেই এটিকে তৈরি করা যায়। এবং এটি হচ্ছে যেহেতু একটি একক তারের উপরে নির্ভরশীল সে কারণে তুমি তারের দৈর্ঘ্য বাড়িয়ে বা কমিয়ে তুমি খুব সহজেই তোমার টপোলজির আকৃতি বৃদ্ধি করতে পারো বা নেটওয়ার্কের সম্প্রসারণ করতে পারো। এবং এর প্রয়োজনে এখানে হয়তো রিপিটার প্রয়োজন হতে পারে বা কানেক্টর প্রয়োজন হতে পারে, কিন্তু চাইলে ব্যাকবোনের দৈর্ঘ্য কিন্তু হ্রাস করা যায়। নেটওয়ার্কে যে কোনো সময় নতুন একটি ডিভাইস বা কম্পিউটার সংযুক্ত হওয়া যায়। এই যে আমরা হচ্ছে ছবিটি যে দেখেছিলাম যে একটি লম্বা লাইন তার পাশ দিয়ে বের হয়ে গেছে, প্রয়োজন মতো সেখানে নতুন কম্পিউটার যুক্ত করা যেতে পারে কিংবা কোনো একটি অফ করে দেওয়া যেতে পারে। এবং একটি যদি কম্পিউটার যদি তুমি অফ করে দাও বা বিচ্ছিন্ন করে দাও সম্পূর্ণ নেটওয়ার্ক কিন্তু অচল হয়ে পড়ে না, কারণ সম্পূর্ণ নেটওয়ার্ক হচ্ছে মাঝখানে যে ব্যাকবোনটি গিয়েছে তার উপরে নির্ভরশীল। ব্যাকবোন থেকেই হচ্ছে সবার কাছে গিয়েছে। ইন্ডিভিজুয়ালি বা একক একটি পয়েন্টের বা একক একটি কম্পিউটার বা একক একটি ক্লায়েন্ট এন্ডের কিন্তু আলাদা কোনো গুরুত্ব নেই। এবং এই কারণে এখানে আরেকটি সুবিধা যে এই নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা কেন্দ্রীয় কোনো সার্ভারের প্রয়োজন হচ্ছে না, সবাই কিন্তু সবার সঙ্গে ওই বাস লাইনটির মাধ্যমে অর্থাৎ ব্যাকবোন লাইনটির মাধ্যমে সংযুক্ত। এখন যে কোনো জিনিসে তো শুধুমাত্র সুবিধা হয় না, এর সঙ্গে অবশ্যই আমাদের কিছু অসুবিধাও আছে। প্রথম অসুবিধা হচ্ছে ডেটা ট্রান্সমিশন সাধারণত এখানে ধীর গতিতে সম্পন্ন হয়। কেন? কারণ এখানে হচ্ছে কেন্দ্রীয় লাইন, যেহেতু একটি লাইনই সবাই ব্যবহার করে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটারের সংখ্যা এবং দৈর্ঘ্য যত বৃদ্ধি পায় তত ডেটা ট্রাফিক বৃদ্ধি পায়। আমরা হাইওয়েতেও দেখে থাকি যেখানে হচ্ছে আমাদের গাড়ির চাপ বেশি সেখানে ট্রাফিক জ্যাম লেগে যায়, এখানেও ডেটার কারণে ডেটা ট্রাফিক জ্যাম লেগে যাওয়ার আশঙ্কা আছে এবং এর ফলে কিন্তু ডেটার গতি হ্রাস পাবে এবং এর ফলে হচ্ছে ডেটার সংঘর্ষ হওয়ারও আশঙ্কা থাকে। এটি হচ্ছে বাস টপোলজির অসুবিধা। আরেকটি অসুবিধা হচ্ছে এটি যেহেতু একটি মাত্র লাইন বা একটি মাত্র বাসের উপরে নির্ভরশীল, মূল বাসটি অর্থাৎ মূল লাইনটি যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায়, মূল ব্যাকবোনটিতে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমার পুরো টপোলজি অফ হয়ে যাবে, অর্থাৎ পুরো নেটওয়ার্কই অচল হয়ে যাবে। এটি হচ্ছে বাস টপোলজি একটি সবচেয়ে বড় অসুবিধা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে রিং টপোলজি।
রিং টপোলজিতে কি হয়, রিং টপোলজিতে হচ্ছে রিং অর্থাৎ একটি এই যে বৃত্তাকার এরকম গোল একটি যার বৃত্তাকার একটি পথ, যার যেখান থেকে শুরু হয়েছে আবার সেখানেই শেষ হয়। এখানে চক্রাকারে যদি কম্পিউটার নোডগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে তাকে আমরা বলেছি রিং টপোলজি। এখানে প্রথম এবং সর্বশেষ যে কম্পিউটার তারা পরস্পরের সাথে যুক্ত থাকে এবং এখানেও কোনো কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার প্রয়োজন হয়। আমরা যে ছবির মাধ্যমে দেখি এই যে এখানে হচ্ছে 6টি কম্পিউটার, একটির পরে আরেকটি, আরেকটির পরে আরেকটি, এইভাবে করে ঘুরে এসে আবার প্রথম কম্পিউটার যুক্ত হয়েছে। এই যে এটি কিন্তু পুরো একটি বৃত্তাকার পথ বা চক্রাকার পথ বা একটি রিং গঠন করেছে, সে কারণে এর নাম হচ্ছে রিং টপোলজি। আমরা যদি এবার একটু রিং টপোলজির সুবিধা এবং অসুবিধাগুলো দেখে আসি। দেখো, রিং টপোলজির প্রথম সুবিধা হচ্ছে এখানেও কিন্তু হোস্ট কম্পিউটার বা কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন হয় না, সবাই সবার সঙ্গে সংযুক্ত এবং এই সংকেত প্রবাহ হচ্ছে একমুখী, অর্থাৎ একটির পরে আরেকটি, আরেকটির পরে আরেকটি, এইভাবে করে পুরো পথটি ঘুরে আসে। সে কারণে এখানে ডেটার সংঘর্ষ হওয়ার সুযোগ নেই এবং এখানে প্রতিটি কম্পিউটারে কিন্তু সমান গুরুত্ব পায়, কারণ প্রতিটির ভেতর দিয়েই ডেটা পাস করে এবং এখানে হচ্ছে তারের পরিমাণ কম প্রয়োজন হয়, সে কারণে এটি সাশ্রয়ী, অর্থাৎ এর স্থাপনা ব্যয় যেটি সেই ব্যয়টি হচ্ছে কম প্রয়োজন। এখন রিং টপোলজিতেও শুধুমাত্র সুবিধা নেই, এখানে কিছু অসুবিধা রয়েছে। প্রথম সমস্যা হচ্ছে এখানে সংকেত আদান প্রদান অপেক্ষাকৃত ধীর গতিতে সম্পন্ন হয়। কেন ধীর গতি? কারণ তুমি হচ্ছে এখানে পরপর যদি 4টি কম্পিউটার থাকে, প্রথম থেকে চতুর্থ কম্পিউটারে ডেটা পাঠাতে কিন্তু সে মাঝখানে যতগুলো আছে সবগুলো ঘুরে তারপরে আসবে, অর্থাৎ যেখানে দরকার নেই সেই পথটিও সে ঘুরে আসবে, কারণ এখানে একটি পথ আছে। সে কারণে এখানে কিন্তু বাসের তুলনায় ধীর গতিতে সম্পন্ন হয়। এখন এই যে এখানে যেহেতু বৃত্তাকার পথে সংযুক্ত হয়, সে কারণে এখানে আরেকটি ঝামেলা রয়েছে, সেটি হচ্ছে একটি কম্পিউটার অন্য কম্পিউটারকে সরাসরি ডেটা প্রেরণ করতে পারে না, একজনের ভেতর দিয়ে আরেকজনকে প্রেরণ করতে হয়। ঠিক আছে? এবং এখানে আরেকটি মুশকিল আছে, এটি যেহেতু পুরো একটি চক্র, তার মানে মাঝখানে যে কোনো একটি জায়গায় যদি পথটি নষ্ট হয়ে যায়, অর্থাৎ যে কোনোখানে কোনো একটি কম্পিউটার যদি নষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু পুরো নেটওয়ার্কটি বন্ধ হয়ে যাবে। এখানে তোমার যদি নতুন কোনো কম্পিউটার সংযোজন বা বিয়োজন করতে চাও, অবশ্যই খুব সহজে সংযোজন বা বিয়োজন করা যেতে পারে, কিন্তু সংযোজন করতে চাইলে তোমাকে কিন্তু চক্রটি অফ করে তারপরে মাঝখানে কিছুক্ষণের জন্য হলেও নেটওয়ার্ক বন্ধ রাখতে হবে। অর্থাৎ রিং টপোলজিতে যখন নতুন একটি কম্পিউটার বা নতুন একটি প্রান্ত যুক্ত করা হয়, তখন কিন্তু সাময়িক সময়ের জন্য নেটওয়ার্ককে বন্ধ রাখতে হয় বা অকার্যকর রাখতে হয়। এটি হচ্ছে একটি সমস্যা। নেটওয়ার্কে তুমি কম্পিউটার সংখ্যা যত বাড়াবে, তার অর্থ পথের পরিমাণ তত বৃদ্ধি পাবে এবং তত কিন্তু ডেটা ট্রান্সমিশনের যে সময় সেটিও কিন্তু বৃদ্ধি পাবে। এবং এটা হচ্ছে এই টপোলজি নিয়ন্ত্রণের জন্য মূল সমস্যা, যেটি এটির জন্য খুব জটিল কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটি হলো আমাদের রিং টপোলজির সুবিধা এবং অসুবিধা। তাহলে এরপরেরটির নাম হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজি চেহারা কেমন? এই যে নাম শুনেই বোঝা যাচ্ছে এটি হচ্ছে স্টারের মতো দেখতে। তাহলে যেই টপোলজিতে কম্পিউটার বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে একটি হাব বা সুইচের মাধ্যমে, অর্থাৎ একটি সেন্টার থেকে বিভিন্ন দিকে পরস্পর সংযুক্ত থাকে বা বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, সেটাকে আমরা বলছি হচ্ছে স্টার টপোলজি। এখানে সবসময় কিন্তু একটি হাব বা সুইচ থাকে, অর্থাৎ এখানে একটি কেন্দ্র থাকে এবং এই কেন্দ্রের মাধ্যমে হচ্ছে একজনের সঙ্গে আরেকজন সংযুক্ত থাকে এবং এখানে নিয়ন্ত্রণ যেটি সেটিও কিন্তু কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এবং এখানে আরেকটি পার্থক্য রয়েছে, এর আগে কিন্তু আমরা দেখেছিলাম সংকেতের প্রবাহটি একমুখী, রিং টপোলজির ক্ষেত্রে এখানে সংকেতের প্রবাহ কিন্তু দ্বিমুখী। এই যে এটি হচ্ছে একটি স্টার টপোলজির একটি মডেল চিত্র হতে পারে। এই যে এটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় সার্ভার। প্রথম যে দুইটি টপোলজি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম সেখানে কিন্তু কেন্দ্রীয় সার্ভারের কোনো ব্যাপার ছিল না, কিন্তু স্টার টপোলজিতে অবশ্যই একটি কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন আছে। এই যে এখানে এটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় সার্ভার বা হোস্ট কম্পিউটার, এর সঙ্গে বিভিন্নটি যুক্ত। আমরা যখন কোনো একটি ল্যাপটপ কম্পিউটার কিংবা ডেস্কটপ কম্পিউটার নিয়ে যখন কাজ করি, তখন দেখবে আমাদের মূল কেন্দ্র হচ্ছে আমাদের সিপিইউ কিংবা আমাদের ল্যাপটপ কম্পিউটারটি, তার সঙ্গে আমরা বিভিন্ন ধরনের যন্ত্র যুক্ত করি না? আমরা হয়তো কখনো এক প্রান্তে স্পিকার যুক্ত করি, এক প্রান্তে হচ্ছে প্রিন্টার যুক্ত করি, আরেক প্রান্তে হয়তো কোনো একটি প্রজেক্টর যুক্ত করি। এই যে বাইরে আমরা যে যন্ত্রগুলো যুক্ত করলাম তারা প্রত্যেকে কিন্তু কেন্দ্রীয় কম্পিউটার, অর্থাৎ তোমার মূল যে সিপিইউ তার উপরে নির্ভরশীল। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সিপিইউটি হচ্ছে আসলে হোস্ট কম্পিউটার এবং এই যে বাকি প্রত্যেকটি প্রান্ত হচ্ছে সব মিলিয়ে একটি স্টার টপোলজি গঠন করছে। ঠিক আছে? তাহলে স্টার টপোলজি আমরা একটু সুবিধা অসুবিধা দেখে নেব। স্টার টপোলজির সুবিধা হচ্ছে এখানে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করা হয়। যেহেতু সবার আলাদা আলাদা রাস্তা, সে কারণে ডেটার সংঘর্ষ ঘটার কোনো আশঙ্কা নাই এবং সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখেই কিন্তু যে কোনো সময় নেটওয়ার্কে নতুন নতুন নোড যুক্ত করা যায়। যে রিং টপোলজিতে যেটি সমস্যা ছিল, যে তোমার যদি রিং এ তুমি নতুন অংশ যুক্ত করতে যাও, তোমার রিংটি কেটে, অর্থাৎ কিছুক্ষণের জন্য তোমার মূল লাইনটি অফ করে তারপরে যুক্ত করতে হবে। কিন্তু স্টার টপোলজিতে কিন্তু এই সমস্যা নেই। স্টার টপোলজিতে হোস্ট কম্পিউটারের সাথে হাবের মাধ্যমে অনেকগুলো সংযোগ প্রদান করা সম্ভব। সেখানে যখন দরকার, ধরো আমার কম্পিউটারে আমি হচ্ছে
নতুন একটি ইয়ারফোন বা হেডফোন যুক্ত করবো, সেটির জন্য তো আমার কম্পিউটার অফ করার প্রয়োজন নেই। কম্পিউটার মতো কাজ করতে থাকবে। আমি হেডফোনের পোর্ট যেখানে আছে সেখানে হেডফোন চাইলে যুক্ত করতে পারি, চাইলে সেটি খুলেও নিতে পারি। সেটিতে কিন্তু আমার মূল হোস্ট কম্পিউটারের কাজের কোনো প্রভাব পড়ছে না। সে কারণে কোনো নোড যদি বিচ্ছিন্ন বা অচল হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণ সচল থাকে। ধরো কোনো কারণে তোমার স্পিকার কাজ করছে না, স্পিকারের কাজ না করার জন্য কিন্তু তোমার মূল যে কম্পিউটার তার কাজের কিছু ক্ষতিবৃদ্ধি হবে না। আর এখানে হচ্ছে সুইচ ব্যবহারের কারণে বাস বা রিং টপোলজির তুলনায় এর ডেটা নিরাপত্তা বেশি, কারণ যেহেতু এখানে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়, কেন্দ্রই কিন্তু ঠিক করে দিচ্ছে যে কার কাছে কোন তথ্যটি যাবে। সবার সঙ্গে এখানে কিন্তু সবার সংযোগ ঘটছে না। ঠিক আছে। আচ্ছা, আরেকটি যেটি যে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি পেলেও এখানে ডেটা ট্রান্সমিশনের গতিতে খুব বেশি প্রভাব পড়ে না, কারণ এখানে প্রত্যেকের লাইন হচ্ছে আলাদা আলাদা। ঠিক আছে, এগুলো হচ্ছে স্টার টপোলজির সুবিধা। এবারে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে স্টার টপোলজির কিছু অসুবিধাও আছে। একটি অসুবিধা কি, এখানে আমরা প্রথমেই বলেছি যে স্টার টপোলজিতে কিন্তু একটি কেন্দ্রীয় কম্পিউটার বা কেন্দ্রীয় সার্ভার প্রয়োজন হয়, অর্থাৎ এটি হচ্ছে কেন্দ্রের উপরে নির্ভরশীল। এখন কেন্দ্রের উপর নির্ভরশীল হওয়ার কিন্তু এটি একটি অসুবিধাও আছে। অসুবিধাটা হচ্ছে যে কোনো কারণে কেন্দ্রে যদি সমস্যা হয় তাহলে কিন্তু তোমার পুরো নেটওয়ার্ক অচল। অর্থাৎ যদি হাব নষ্ট হয়ে যায় কিংবা সুইচ নষ্ট হয়ে যায় অথবা সার্ভার যদি অচল হয়ে যায়, সেক্ষেত্রে আমার পুরো নেটওয়ার্ক কিন্তু নেটওয়ার্ক ডাউন। আবার এখানে যেহেতু প্রত্যেকটা নোডের জন্য আলাদা আলাদা তারের প্রয়োজন হয়, রিং এ কিন্তু আলাদা আলাদা তারের প্রয়োজন হচ্ছে না, একই কমন তার দিয়ে সবাই সংযুক্ত হয়ে যাচ্ছে একজনের পর আরেকজন। এখানে কিন্তু প্রত্যেকটি নোডের জন্য যেহেতু আলাদা আলাদা তারের প্রয়োজন হয়, সে কারণে এখানে বাস্তবায়ন ব্যয়টি বেশি। কারণ তুমি যখনই একটি তার কানেক্ট করতে যাবে, তোমার আলাদা তারের প্রয়োজন হবে, তারের সঙ্গে কানেক্টের প্রয়োজন হবে, কানেক্টিং ডিভাইস প্রয়োজন হবে। সামগ্রিকভাবে তোমার কিন্তু এটির বাস্তবায়ন ব্যয়টি বেশি হবে। আর এখানে আরেকটি, এটি কোনো কোনো সময় এটি অসুবিধাজনক যে নেটওয়ার্কভুক্ত যে কম্পিউটারগুলো তারা কিন্তু পরস্পরের মধ্যে সরাসরি তথ্য বা ডেটা আদান প্রদানে সক্ষম হয় না। অর্থাৎ এখানে কেন্দ্রীয় কম্পিউটার যে কোনো তথ্য তুমি যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রেরণ করতে যাও, সেটি কিন্তু অবশ্যই কেন্দ্রের ভেতর দিয়েই যাবে। সে কারণে কেন্দ্রের বাইরে যারা আছে তাদের কিন্তু ডেটা নিরাপত্তা খুব নিরাপদ নয়। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে স্টার টপোলজি সম্পর্কে জানলাম এবং স্টার টপোলজির সুবিধা এবং অসুবিধাগুলি দেখলাম। তাহলে এবারে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজি অর্থাৎ এটি হচ্ছে একটি গাছের মতো। আমরা যেরকম শিশুকালে দেখেছি গাছের সাধারণত একটি কাণ্ড থাকে, কাণ্ড থেকে কখনো উপরের দিকে শাখা প্রশাখা ছড়িয়ে যায়। এরকম যখন আমরা একটি কেন্দ্র থেকে শাখা প্রশাখা ছড়িয়ে যাওয়ার কথা বলছি, তখন সেটিকে আমরা বলবো ট্রি টপোলজি। তাহলে ট্রি টপোলজিতে কম্পিউটার বা নোডগুলো হচ্ছে পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে এবং যুক্ত থাকে। এখানে স্টার টপোলজির সাথে ট্রি টপোলজি একটু মিল আছে। স্টার টপোলজিতে যেরকম একটি কেন্দ্রীয় কম্পিউটারকে ঘিরে বিভিন্ন দিকে অনেকগুলো নোড চলে যায়, এখানেও একটি কেন্দ্রীয় বা মূল বা মাদার কম্পিউটারের সাথে বা কেন্দ্রীয় হোস্ট কম্পিউটার থেকে অনেকগুলো নোড চলে যায়। কিন্তু তফাৎ হচ্ছে স্টার টপোলজিতে সবাই কেন্দ্রীয়ভাবে যুক্ত, এখানে হচ্ছে এরা ধাপে ধাপে বিভিন্ন ধাপে বা হায়ারার্কি অনুসারে যুক্ত। সে কারণে এই ট্রি টপোলজির আরেকটি নাম হচ্ছে হায়ারার্কিক্যাল টপোলজি। এখানে আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিই, এই যে এটি হচ্ছে প্রথম ধাপ, প্রথম ধাপের সঙ্গে যুক্ত হচ্ছে এই কম্পিউটারটি, এর সঙ্গে আবার যুক্ত হচ্ছে এই কম্পিউটারটি। এরপরে এই যে এটি হচ্ছে দ্বিতীয় ধাপ, এই দ্বিতীয় ধাপের সাথে যুক্ত হচ্ছে এইটি, এর সঙ্গে আবার যুক্ত হচ্ছে এটি। অর্থাৎ এই যে এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার কিন্তু সরাসরি সংযোগ নেই। সংযোগ কোথায়? সংযোগ হচ্ছে এর মাধ্যমে। আবার এই কম্পিউটারের সাথে এর সরাসরি সংযোগ নেই, এর সংযোগ হচ্ছে এর মাধ্যমে। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে যখন আমাদের ধাপে ধাপে সংযোগ দেওয়া প্রয়োজন, তখন আমরা হচ্ছে ট্রি টপোলজি ব্যবহার করি। যখন ধরো কোনো একটি অফিসে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য থাকে। কিছু তথ্য থাকে যেটা শুধু একদম ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন শুধুমাত্র তাদের জানবার কথা, সেক্ষেত্রে তারা থাকবেন হচ্ছে নোডের এই অংশে। কিছু তথ্য আছে যে তথ্য হয়তো শুধুমাত্র মাঝামাঝির দিকে যারা কাজ করেন তাদের জানবার কথা, তারা হয়তো সেই ট্রি টপোলজিতে থাকবেন এখানে। আর কিছু তথ্য আছে হয়তো পাবলিক বা সবাই জানতে পারবে, সেই তথ্যগুলো থাকবে হচ্ছে এখানে। অর্থাৎ ধাপে ধাপে দেখো, এখানের তথ্য কিন্তু উপর থেকে যারা আছেন তারা সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু এদিকের তথ্য কিন্তু নিচের থেকে পারমিশন না দিলে দেখা সম্ভব না, অনুমতি ছাড়া দেখা সম্ভব না। অর্থাৎ ট্রি টপোলজিতে হচ্ছে ধাপে ধাপে বা এক ধাপের পরে আরেক ধাপ, আরেক ধাপের পরে আরেক ধাপ, এইভাবে শাখা প্রশাখার মতো আমার টপোলজিটি বিস্তৃত হয়। সেই কারণে একে বলা হচ্ছে ট্রি টপোলজি। তাহলে ট্রি টপোলজির সুবিধা এবং অসুবিধা রয়েছে। আমরা প্রথমে হচ্ছে সুবিধাগুলো দেখে নিই। এই যে কোনো সময় নতুন শাখা সৃষ্টি করে এই নেটওয়ার্ক কিন্তু সহজেই সম্প্রসারিত করা যায়। এখানে যেহেতু ধাপে ধাপে বাড়বে, তো তুমি যে কোনো সময় কোনো একটি অংশে ধাপ বাড়িয়ে দিতে পারো কিংবা নতুন একটি অংশ যুক্ত করতে পারো। এবং বড় ধরনের নেটওয়ার্ক গঠনে কিন্তু
এটি অন্যান্য যে কোনো টপোলজির চেয়ে সুবিধাজনক, কারণ এটি বিভিন্ন দিকে তোমার চাহিদা মতো একটি শাখা বড় হতে পারে, একটি শাখা ছোট হতে পারে। এবং এখানেও কোনো একটি নোড বিচ্ছিন্ন করা হলে বা নতুন নোড যুক্ত করা হলে নেটওয়ার্কে কিন্তু কার্যক্রম ব্যাহত হয় না, কারণ তুমি যেই অংশে যুক্ত করছো শুধুমাত্র সেই অংশের সমস্যা, বাকি অংশের নেটওয়ার্ক কিন্তু সচল রয়েছে। এখানে ডেটা নিরাপত্তা সবচেয়ে বেশি, কারণ এখানে আমার ডেটা নিরাপত্তাটি ধাপে ধাপে নিশ্চিত করা হয়। একদম নিচের ধাপের উপরে থাকে মধ্যম ধাপ, মধ্যম ধাপের উপরে থাকে সর্বোচ্চ ধাপ, এখানে অনেকগুলো ধাপে। তো একেবারে উপরে বা একদম কেন্দ্রীয় কম্পিউটার যে, সে কিন্তু কেন্দ্রীয়ভাবে সব নিয়ন্ত্রণ করছে, কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা প্রদান করছে। আর এখানে এটি হচ্ছে সুবিধা যে নেটওয়ার্কের কোনো একটি শাখা যদি নষ্ট হয় সেটি শুধুমাত্র সেই শাখার সমস্যা, সম্পূর্ণ নেটওয়ার্ক কিন্তু অচল হচ্ছে না, অর্থাৎ নেটওয়ার্কের বাকি যে অংশ সেটি কিন্তু সচল থাকছে। এখন ট্রি টপোলজি যেরকম সুবিধা আছে সেরকম ট্রি টপোলজি কিছু অসুবিধাও রয়েছে। এটিও যেহেতু একটি প্রধান কম্পিউটার বা সেন্ট্রাল কম্পিউটার বা সেন্ট্রাল সার্ভার ভিত্তিক টপোলজি, সে কারণে একদম উপরে যেটি আছে, হায়ারার্কিতে সবার উপরে যেটি আছে, যেখান থেকে মূল শাখা প্রশাখাগুলো ছড়িয়েছে, সেই কম্পিউটারটা যদি নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু তোমার পুরো যে নেটওয়ার্ক, পুরো নেটওয়ার্কই অফ হয়ে যাবে, সমগ্র নেটওয়ার্ক অচল হয়ে পড়বে। আর এটি হচ্ছে অন্যান্য টপোলজির তুলনায় এটি একটি জটিল প্রকৃতির, এটির বাস্তবায়ন ব্যয় অপেক্ষাকৃত বেশি, কারণ এখানে যত শাখা সৃষ্টি করতে যাব তত আমার তার প্রয়োজন হবে এবং বিভিন্ন ধরনের আমার কিন্তু কানেক্টিং ডিভাইস প্রয়োজন হবে, সে কারণে এটির বাস্তবায়ন ব্যয় বেশি হবে। আর এখানে আরেকটি সমস্যা রয়েছে, এখানে আমরা বলেছিলাম যে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না, এটি হচ্ছে আমাদের সুবিধা, কিন্তু যেই অংশগুলো মাঝখানের কোনো কম্পিউটার যদি নষ্ট হয় তাহলে ওই অংশের পরবর্তী যে অংশ সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ পুরো নেটওয়ার্ক অচল না হলেও নেটওয়ার্কের অংশ বিশেষ কিন্তু একটি কম্পিউটার নষ্ট হলে নষ্ট হতেই পারে। তাহলে ট্রি টপোলজির সুবিধা আছে এবং ট্রি টপোলজির অসুবিধাও আছে, সেগুলো আমরা জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা এখন যেটি দেখবো সেটা হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজির ব্যাপারটি কেমন? মেশ টপোলজিতে হচ্ছে একটি কম্পিউটার নেটওয়ার্ক ভুক্ত অন্য প্রতিটি কম্পিউটারের সাথে যখন সরাসরি যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে মেশ টপোলজি। এই ক্ষেত্রে হচ্ছে নেটওয়ার্ক ভুক্ত যে কম্পিউটারগুলো সরাসরি একটার সাথে একটা যুক্ত থাকে এবং খুব দ্রুত ডাটা আদান প্রদান করতে পারে, এখানেও কোনো কেন্দ্রীয় সার্ভার বা কেন্দ্রীয় ডিভাইস প্রয়োজন হয় না, যেহেতু সবার সঙ্গে সবাই সংযুক্ত সে কারণে এটিকে সম্পূর্ণরূপে আন্তঃসংযুক্ত বা কমপ্লিটলি ইন্টারকানেক্টেড টপোলজি নামেও ডাকা হয়। আমরা যে ছবির মাধ্যমে দেখে আসি, দেখো এই যে মাঝখানের অংশটুকু বাদ দিলে এটি কিন্তু আসলে একটা রিং টপোলজি, কিন্তু বৈশিষ্ট্য কি, রিং টপোলজিতে একটির পর একটি একটির পর একটি এভাবে সংযোগ ছিল না, এখানে কিন্তু আমাদের মাঝখানের অংশগুলো এটির সঙ্গে এই যে এই অংশটির সাথে এটি যুক্ত, এটি যুক্ত, এটি যুক্ত, এটি যুক্ত, এটি যুক্ত, প্রতিটির সঙ্গে কিন্তু আমরা যদি আলাদা আলাদা করে একটু দেখি, প্রতিটির সঙ্গে কিন্তু প্রতিটি যুক্ত। আমরা যদি এই যে এই কম্পিউটার থেকে দেখি, এই যে এটির সঙ্গে এইভাবে এটি যুক্ত, এটি যুক্ত, এটি সংযুক্ত, এটি সংযুক্ত এবং এইটি সংযুক্ত, ঠিক আছে? আমরা জাস্ট একটি একটি প্রান্ত থেকে দেখলাম, একইভাবে এই প্রান্ত থেকেও কিন্তু দেখা যায় যে এর সঙ্গে বাকি পাঁচটিরই আলাদা আলাদা সংযোগ রয়েছে, অর্থাৎ প্রত্যেকের সাথে কিন্তু সরাসরি সংযুক্ত এবং আলাদাভাবে সংযুক্ত। এই ধরনের নেটওয়ার্ককে আমরা বলছি মেশ টপোলজি। আচ্ছা, তাহলে মেশ টপোলজির কিছু সুবিধা এবং অসুবিধা আছে। মেশ টপোলজির প্রথম সুবিধা আছে অন্য যে কোনো ধরনের টপোলজির তুলনায় এটা কিন্তু ডেটা ট্রান্সমিশন তাড়াতাড়ি হবে, কারণ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কিন্তু এখানে আলাদা সংযোগ রয়েছে এবং এখানে যদি নেটওয়ার্কের কম্পিউটার সংখ্যা বৃদ্ধিও পায় তাহলেও ডেটা ট্রান্সমিশনের গতি কমে না, কারণ প্রত্যেকের লাইন তো আলাদা, একটার সঙ্গে একটার সংঘর্ষ হচ্ছে না। এখানে হচ্ছে নেটওয়ার্কের যে কোনো কম্পিউটার যদি নষ্ট বা বিচ্ছিন্ন হয় তাও নেটওয়ার্ক সচল থাকে, কারণ একটি অংশ নষ্ট মানে শুধুমাত্র তার অংশটুকুই অফ হয়ে আছে, বাকি সবাই তো আলাদাভাবে যার যার মতো মেশ টপোলজিতে সংযুক্ত আছে, সে কারণে নেটওয়ার্কের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, নেটওয়ার্ক অন আছে। এরপরে কোনো একটি সংযোগ তার যদি নষ্ট বা বিচ্ছিন্ন হয় বাকি কম্পিউটারগুলোর মধ্যে ডাটা আদান প্রদান কিন্তু সচল থাকবে, শুধুমাত্র ওই তারটির সঙ্গে যারা সংযুক্ত তারা বিচ্ছিন্ন হবে। আর এখানেও কোনো কেন্দ্রীয় ডিভাইসের প্রয়োজন হচ্ছে না বা কেন্দ্রীয় সার্ভার প্রয়োজন হচ্ছে না, সবাই কিন্তু সমান গুরুত্ব সম্পন্ন। এখন এগুলো ছিল হচ্ছে মেশ টপোলজির সুবিধা। এবারে আমরা দেখবো হচ্ছে মেশ টপোলজির অসুবিধাগুলো। মেশ টপোলজির কি কি অসুবিধা? প্রথম অসুবিধা হচ্ছে মেশ টপোলজিতে বেশি পরিমাণ তার প্রয়োজন হয়। এখানে আমরা দেখলাম না সবাই সবার সঙ্গে সংযুক্ত, অর্থাৎ রিং টপোলজিতে যে পরিমাণ তার প্রয়োজন হতো এখানে কিন্তু তার রিং টপোলজিতে একটি কম্পিউটারের সাথে দুই প্রান্তে জাস্ট দুইটি কম্পিউটার সংযুক্ত ছিল, এখানে হচ্ছে একটি কম্পিউটার থেকে কিন্তু টোটাল 5টি সংযোগ গিয়েছে, অর্থাৎ এটি প্রায় দ্বিগুণেরও বেশি পরিমাণ কিন্তু তারের প্রয়োজন হচ্ছে। অর্থাৎ এখানে এবং নোডের সংখ্যা যত বাড়বে, কম্পিউটার সংখ্যা যত বাড়বে, এই তারের সংখ্যাও কিন্তু বাড়বে।
অর্থাৎ যত বেশি তার প্রয়োজন হবে সে কারণে তত বেশি লিঙ্ক প্রয়োজন হবে, তত বেশি নেটওয়ার্ক ডিভাইস প্রয়োজন হবে, সে কারণে এটি কিন্তু ব্যয়বহুল। এরপরে এটি নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কনফিগারেশন অত্যন্ত জটিল, কারণ সবার সঙ্গে সবার সংযোগ দিতে হবে, সেই এটি কনফিগার করা এবং এই নেটওয়ার্কটি স্থাপন করা অত্যন্ত জটিল ব্যাপার। এবং সবশেষে সমস্যা যেটি, যে এই নেটওয়ার্কে যদি কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি হতে থাকে, সংখ্যা যত বৃদ্ধি পাবে তত কিন্তু জ্যামিতিক হারে ব্যয়ের পরিমাণ বাড়বে, কারণ তত বেশি পরিমাণ তোমার তারের এবং সংযোগ যন্ত্রের বা নেটওয়ার্ক ডিভাইসের প্রয়োজন হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মেশ টপোলজির সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানলাম। এবারে সর্বশেষটি হচ্ছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি প্রকৃত অর্থে কোনো নির্দিষ্ট টপোলজি নয়। হাইব্রিড মানে হচ্ছে একাধিক জিনিসকে তুমি যখন মেশাবে তখন তাকে বলা হচ্ছে হাইব্রিড। অর্থাৎ এখানে আসলে স্টার, রিং, বাস, মেশ ইত্যাদি এতদিন এর আগ পর্যন্ত আমরা যেসব টপোলজিগুলো পড়ে এসেছি, এই টপোলজিগুলো যখন আমরা একাধিক টপোলজিকে যখন যুক্ত করব তখন যে টপোলজি হবে সেটার নাম হচ্ছে হাইব্রিড টপোলজি। এটির কিন্তু সুনির্দিষ্ট কোনো চেহারা নেই, সেটি যে কোনো রকম হতে পারে। এখানে একটি উদাহরণ দেখানো হয়েছে, যেরকম এই যে এই অংশটুকু আছে রিং টপোলজিতে, আবার এইটুকু আছে সরাসরি, অর্থাৎ এটি আংশিকভাবে মেশ টপোলজিতে আছে এই অংশটুকু। আবার এই যে এখান থেকে এটি হচ্ছে ট্রি টপোলজির মতো একটি শাখা বের হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে আসলে একাধিক ধরনের টপোলজির উদাহরণ এই অংশে রয়েছে। আবার এই যে এইটিকে যদি ব্যাকবোন হিসেবে ধরি, এই অংশটুকু বাস টপোলজি হিসেবে নিতে পারি। ঠিক আছে, অর্থাৎ এখানে হচ্ছে এটি হচ্ছে একটি হাইব্রিড টপোলজি, যার মধ্যে বিভিন্ন অংশে একাধিক টপোলজির মিশ্রণ রয়েছে। অর্থাৎ হাইব্রিড টপোলজি আসলে মিশ্র টপোলজি। যে কোনো টপোলজিতে যদি আমি একাধিক টপোলজির সমন্বয় করি, যে কোনো দুইটি বা যে কোনো তিনটি বা সবগুলি, তখন সেটি হবে একটি হাইব্রিড টপোলজি। তাহলে আমরা এবার একটু হাইব্রিড টপোলজির সুবিধা এবং অসুবিধা দেখে আসি। হাইব্রিড টপোলজির সুবিধা হচ্ছে এতে হাব কিংবা সুইচ যুক্ত করে প্রয়োজনীয় নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। এটি যেহেতু নির্দিষ্ট কোনো আকৃতি নেই, তোমার প্রয়োজন মতো, তোমার যেভাবে প্রয়োজন সেভাবে তুমি এর আকৃতি ঠিক করে নিতে পারো, এর আকৃতি বৃদ্ধি করতে পারো। এবং এই নেটওয়ার্কের হচ্ছে ট্রাবল শুটিং, অর্থাৎ কোনো সমস্যা হলে সেটি চিহ্নিত করা সহজতর। এখানে হচ্ছে একটি টপোলজি বা টপোলজির এক অংশ যদি নষ্টও হয়, অন্য অংশ হয়তো সঠিক থাকতে পারে। আর এটা যেহেতু মিশ্র টপোলজি, আমরা কিন্তু এতক্ষণ এর আগের 5টি টপোলজির সুবিধাগুলো দেখে এসেছি। হাইব্রিড টপোলজিতে যেহেতু আমরা একটি মিশ্রণ ঘটাচ্ছি, তার মানে যেই টপোলজিকে আমরা জোড়া দিব, সেই টপোলজির যা যা সুবিধা আছে সব সুবিধাই কিন্তু আমরা ওই হাইব্রিড টপোলজি থেকে পেয়ে যাব, সেটি তারা সুবিধার সাথে করেই নিয়ে আসবে। এরপরে যেটি হাইব্রিড টপোলজির অসুবিধা। হাইব্রিড টপোলজি একটি বড় অসুবিধা হচ্ছে এখানে যেহেতু একাধিক ধরনের টপোলজি থাকে, সে কারণে এটা রক্ষণাবেক্ষণের খরচ কিন্তু বেশি, কারণ কি পরিমাণ তার লাগবে সেটি টপোলজির উপর নির্ভর করে, এবং রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া অবশ্যই জটিল। এর আগে একটি নির্দিষ্ট টপোলজি একটি নির্দিষ্ট পদ্ধতিতেই চলে, কিন্তু হাইব্রিড টপোলজিতে যেহেতু একাধিক ধরনের টপোলজির মিশ্রণ আছে, সেটি কিন্তু মেনটেন করা বা রক্ষণাবেক্ষণ করা কঠিন কাজ। এবং একই কারণে এটির ইনস্টলেশন এবং কনফিগারেশন করাও অন্য যে কোনো টপোলজির তুলনায় জটিল প্রকৃতির, কারণ এটির সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই, তোমার প্রয়োজন অনুসারে এটিকে বানিয়ে নিতে হয়। আর এই যে এখানে হাইব্রিড টপোলজির শেষ সুবিধা যেটি দেখেছিলাম, যেহেতু এটি মিশ্র টপোলজি, তাই যেই টপোলজিগুলো মিশ্রণ ঘটাচ্ছি তার সুবিধাগুলো যেরকম সাথে করে অটোমেটিক্যালি চলে আসবে, একইভাবে এখানে হচ্ছে মিশ্র টপোলজি হিসেবে যেই টপোলজি ব্যবহার করা হবে, সেই টপোলজিগুলোর যে অসুবিধা আছে সেই অসুবিধাগুলোও কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এটি হচ্ছে এখানে আরেকটি অসুবিধা, অর্থাৎ যে সুবিধাগুলো রয়েছে সেটিও পাবো, যে অসুবিধাগুলো রয়েছে প্রত্যেকের আলাদা আলাদা, সেই অসুবিধাগুলোও কিন্তু হাইব্রিড টপোলজিতে মুখোমুখি হতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই জুম ক্লাসের সময়সীমা প্রায় শেষ। তাহলে আমাদের আজকের এই ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো, এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে পরিবারের সকলকে নিয়ে এই ভয়াবহ করোনা ভাইরাসের হাত থেকে দূরে থাকো।